হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব চিঠি। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা দেখো, তিনি কোথা থেকে লিখছেন সেটা এখানে লেখা থাকবে। 12 রু দা স্যাতিয়ার্স, ভার্সাই, ফ্রান্স। তিনি ফ্রান্সের একটা জায়গা, ভার্সাই ফ্রান্সের একটা জায়গা থেকে লিখছে, যার নাম রু দা স্যাতিয়ার্স। তারিখ কত? 3 নভেম্বর, 3রা নভেম্বর 1864। তিনি তার একজন বন্ধুকে লিখছেন। বন্ধুটিরও ছবি এখানে দেওয়া আছে, আমরা এনাকে চিনতে পারছি, বিদ্যাসাগর, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখো, প্রিয় বন্ধু, উনি প্রিয় বন্ধু সম্বোধন করেছেন। আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করেই হয়তো জানাতে পেরেছি আমি একাকী লন্ডনে কেন যেতে চাই। একা যাওয়ার কারণ যখন জানিয়েছি, তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয় তত্ত্বাবধান করবেন। যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাকে উদ্ধার করেছেন, আবার গিয়ে সেই বিপদে না পড়ি, আপনি তা দেখবেন। তাহলে তিনি পরিষ্কার করে জানাচ্ছেন যে লন্ডন কেন যেতে চান সেটি আগেই বলেছেন, এবং তার তাদের যে বিষয় আশয় আছে তার দেখাশোনা, তত্ত্বাবধান করা মানে দেখাশোনা করা তিনি করবেন, এবং আগে ঝড় থেকে উদ্ধার করেছেন, মানে আগে তাকে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি, মানে সমুদ্রে ঝড় উঠলে কেমন হয়, তার মাঝে পড়ে গেলে কেমন বিপদ, সেই রকম একটা বিপদ থেকে তাকে উদ্ধার করেছেন। বলছে সেই রকম বিপদ, আপনি যেরকম বিপদ থেকে উদ্ধার করেছেন সেই রকম বিপদে যেন আর না পড়ি, আপনি দেখবেন। শীতকাল এলো বলে, শীতকাল আসার আগে লিখছেন, তাই লিখছেন শীতকাল এলো বলে। এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে। ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি কোনো ধারণা করতে পারবেন না। ইউরোপে অনেক বেশি শীত পড়ে, আমরা দেখি এখন, তোমরা ভিডিওটা দেখতে পাবে কি বরফ পড়ছে বিভিন্ন জায়গাতে, তো এরকম বরফ পড়ে, তুষার ঝড় হয়। তো আমরা তো ভারতবর্ষের লোকে সেটা জানি না, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ওখানে গিয়ে থাকেননি, আর মাইকেল মধুসূদন দত্ত ওখানে থাকছেন, তাই তিনি বলছেন যে ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি ধারণা করতে পারবেন না। এখনো শরৎকাল আছে, তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, আর গায়ে এমন জামা জোব্বা পরে আছি যা নাকি আমাদের দেশের ছোটখাটো একটা মোট বিশেষ। তাহলে সে একটা ছোটখাটো মোট গায়ে দিয়ে রেখেছে, এত ঠান্ডা। কিন্তু তখন সেটা কি শরৎকাল। আমাদের দেশের সবচেয়ে ঠান্ডার মাসে সবচেয়ে ঠান্ডার দিনের চেয়েও এখানে প্রায় 6 গুণ বেশি ঠান্ডা। তাহলে তার থেকেও আরো অনেক বেশি ঠান্ডা। আপনার কি ভারতচন্দ্রের সেই লাইনটা মনে আছে? বাঘের বিক্রম সহ মাঘের হিমানি। তিনি যদি এদেশে থাকতেন শীত সম্বন্ধে কি লিখতেন? তাহলে বাঘের যেরকম আছে না বিক্রম, মানে বাঘ যেরকম সাহসের সঙ্গে শিকার ধরে, সেই রকম মাঘের শীত একদম বাঘের সমান, ঠিক আছে? আম, অনেক বেশি ঠান্ডা পড়ে মাঘে। মাঘে অনেক ঠান্ডা লাগে, মানে ওই পৌষের শেষে মাঘের শুরুর দিকটাতে ঠান্ডা লাগে। মাঘের শেষের দিকে আস্তে আস্তে ঠান্ডাটা ধীরে ধীরে চলে যায়। যেমন এখন আমি ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে আমরা আছি মাঘের শেষের দিকে, আর কিছুদিন হলেই মাঘ মাস শেষ হবে, তো সেই জন্য এখন ঠান্ডাটা ধীরে ধীরে কমছে। তো তাহলে বলছে তিনি মাঘের এই ঠান্ডাতে এরকম লিখেছেন, তাহলে যদি তিনি ইউরোপে থাকতেন তাহলে কি লিখতেন? তারপরে বলছে, হে প্রিয় বন্ধু, আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি। তিনি ফ্রান্সে আছেন, তাই ফ্রেঞ্চ আর ইটালিয়ান শিখছেন, মানে ওই ভাষাগুলো রপ্ত করে ফেলেছেন। এখন মনোনিবেশ করে জার্মান ভাষা চর্চা করছি, এবং এসব মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই। আম, তোমরা যদি জানো তো জেনে থাকবে, মানে তোমাদের যদি জানা আছে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্তকে অনেক বেশি মানে অর্থ সহায়তা করেছেন। তো আ তার অর্থের টানপোড়েন ছিল। তো সেইজন্য বলছে কোনো শিক্ষক ছাড়াই তিনি এই ভাষাগুলি শিখে ফেলেছেন এবং জার্মান ভাষা শিখছেন। জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা। আপনি জানেন? আমিও অকপটে বলি, এর বর্ণমালা রোমান নয়, কিন্তু এ সম্বন্ধে আর নয়, পরে হবে। তাহলে তিনি জার্মান ভাষা সম্বন্ধে বলতে চাচ্ছিলেন, কিন্তু বলছেন এখন আর বলব না সেই সম্বন্ধে, তিনি পরে আরো চিঠি লিখবেন। ঠিক আছে? তা পরে হবে বলে এখানে শেষ করেছেন। চিঠি শেষ হলো।
তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে চিঠি লিখেছিলেন তো তার সম্পর্কে এখানে দেওয়া আছে দেখো। 1820 খ্রিস্টাব্দে হুগলি জেলার পরে মেদিনীপুরের অন্তর্ভুক্ত বীরসিংহ গ্রামে এর জন্ম। এর তুল্য পণ্ডিত ও সমাজ সংস্কারক খুব কমই আছেন। দুইটি চতুর্দশপদী কবিতায় ঈশ্বরচন্দ্রের প্রতি মধুসূদন তার অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করেছেন। মধুসূদনের প্রতি একটা কবিতা আমার মনে আছে, একটু মনে আছে, বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, এরকম একটা কবিতা ছিল। তোমরা যদি কবিতাটি শুনতে চাও আমি তোমাদেরকে শোনাতে পারি, ঠিক আছে? আমাকে তোমরা কমেন্টে জানাবে যদি শুনতে চাও, আমি কবিতাটি পাঠ করে তোমাদেরকে শোনাবো। মধুসূদনের প্রতি ঈশ্বরচন্দ্রের অনুরাগ এইটে প্রমাণ করে যে মধুসূদনের প্রতিভা ঈশ্বরচন্দ্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তিনি স্বয়ং প্রতিভার অধিকারী ছিলেন বলেই আর এক প্রতিভাকে এর কাছ থেকেও ধরতে পারেন। 1891 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লোকান্তরিত হন। আচ্ছা, আমরা এটা হয়তো তোমরা জানো না যে মধুসূদন দত্ত মধুসূদন দত্ত একটু মাতাল ছিলেন আরকি। মদ-টদ খেতেন। তো তাকে অনেকবার সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো অন্য একজন মাতাল গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে টাকা চাইছেন। এটা একটা গল্প বলছি, ঠিক আছে? তো তার কাছ থেকে টাকা চাইছেন, বলছে, আ "আপনি যে মাতালদের সাহায্য করেন?" তখন বলছে, "কই আমি তো করি না।" ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, তখন বলছেন, "আপনি তো মধুসূদন দত্তকে সাহায্য করেছেন অর্থ দিয়ে।" তখন তিনি বললেন, "হ্যাঁ, আমি তোমাকেও সাহায্য করব। যদি তুমি একটা মেঘনাদ বধ কাব্য রচনা করো তার মতো।" তাহলে তিনি তার মদ খাওয়া বা মাতাল হওয়া নিয়ে তিনি তার জন্য বা তার অর্থ সংকট সেইজন্য তাকে সাহায্য করতেন না। তার কাব্যের প্রতি তার শ্রদ্ধা ছিল। মধুসূদন দত্তের কাব্যের প্রতি বা লেখনীর প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রদ্ধা ছিল। তাই তিনি তাকে অর্থ সহায়তা করতেন মাঝে, মাঝে। ঠিক আছে? তিনি নিজেও বলেছেন যে, "আপনি আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছেন।" মানে তাকে আর্থিক সহায়তা করেছেন অনেক। আচ্ছা, ঠিক আছে। এরপরের চিঠি পড়ছি, প্রিয় গৌর। তাহলে ওনার একটা বন্ধু যার নাম গৌরবাবু। এই দেখো, ইনি গৌরবাবু। গৌরবাবুর পুরো নাম এখানে লেখা আছে। আ কই? আচ্ছা, এটা গৌরদাস আ বসাক। গৌরদাস বসাক। ওনার সম্বন্ধে আমি অতটা জানি না। আমরা এখানে ওনার পরিচিতি দেখতে পাবো। ঠিক আছে? প্রিয় গৌর। হে আমার প্রিয় পুরাতন বন্ধু। তিনি তার প্রিয় বন্ধু এবং পুরাতন বন্ধু। অনেক দিন আগেকার বন্ধু। আমি সিলন নামক জাহাজে চলেছি। তাহলে তিনি কোন জাহাজে চলছিলেন? সিলন নামে জাহাজে। এখন তোমাকে কয়েক লাইন লিখিবার জন্য বসেছি। তাহলে তিনি জাহাজের মধ্যে কি করবেন খুঁজে পাচ্ছেন না, সেজন্য চিঠি লিখছেন। জাহাজটা হচ্ছে রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ বিশেষ। বুঝলে বৎস? মানে মনে হচ্ছে যেন একটা ভাসমান প্রাসাদ। মানে অনেক বড় জাহাজ, তাতে কি আছে অনেক আ মানে আ লাক্সারি আরকি, মানে কি বলে ওটাকে? সমস্ত কিছু পাওয়া যাবে আরকি। এরকম একটা প্রাসাদে কি হয়? বিলাসবহুল। ঠিক আছে? বিলাসবহুল একটা জাহাজ, যেখানে সমস্ত সুখ-সুবিধা আছে। এই জাহাজে সব ব্যাপারেই এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে, বা নাকি তুমি কল্পনাই করতে পারবে না। যা আছে সেটা তুমি কল্পনা করতে পারবে না। এর সেলুনগুলো এমন, যা রাজপ্রাসাদেই মানায়। তাহলে সেই জাহাজের মধ্যে সেলুন আছে। কেবিনগুলো রাজকুমারদেরই উপযোগী। কেবিন মানে যেখানে মানুষগুলো থাকে। ঠিক আছে? একেকজনের একেকটা কেবিন। তো সেই কেবিনগুলো রাজকুমারদের উপযোগী। মানে এত ভালো, এত বিলাসবহুল কেবিন। কিন্তু সেসব কথা ক্রমশ পরে বলা যাবে। আমি ইংল্যান্ডে পৌঁছবার পর এই সমুদ্র যাত্রার বিস্তারিত বিবরণ দেবার জন্য যখন সময় ও অবসর পাব তখন। তাহলে তিনি আরও এই সম্বন্ধে জানাবেন, কিন্তু এখন নয়। যখন তিনি অবসর সময় পাবেন তখন তিনি বিস্তারিত জানাবেন। ঠিক এই সময়ে আমি ভেসে চলেছি বিখ্যাত সেই ভূমধ্যসাগরের মধ্য দিয়ে। উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে। উত্তর আফ্রিকার তাহলে পর্বতাকীর্ণ উপকূলগুলো দেখা যাচ্ছে। উত্তর আফ্রিকার উপকূল দেখা যাচ্ছে। গতকাল আমরা মল্টায় ছিলাম।
গত রবিবারে আলেকজান্দ্রিয়ায়। তাহলে রবিবারে কোথায় ছিলেন? আলেকজান্দ্রিয়ায়। তারপরে তার গতকাল ছিলেন মল্টায়। আর কয়েকদিনের মধ্যে আশা করছি ইংল্যান্ডে পৌঁছে যাব। ঠিক ২২ দিন আগে আমি কলকাতায় ছিলাম। ২২ দিন আগে কলকাতায় ছিলেন এবং কয়েকদিনের মধ্যেই পৌঁছবেন, মানে ১ মাসের উপর সময় লাগছে। বেশ দ্রুত গতিতেই কি আমরা চলছি না? কিন্তু এই ভ্রমণের একটা বিষণ্ণ ব্যাপারও আছে। সব জানতে পারবে। ধৈর্য ধরো বন্ধু, ধারণ করো ধৈর্য। ইন্ডিয়ান ফিল্ড এর জন্য এই ভ্রমণের একটি সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছে আছে। তাহলে ইন্ডিয়ান ফিল একটা পত্রিকা, সেই পত্রিকার এই ভ্রমণ, তিনি কলকাতা থেকে যে লন্ডনে যাচ্ছেন তার ভ্রমণের বিস্তারিত বিবরণ লেখার তার ইচ্ছা আছে এবং তার সম্পাদককে সেই পত্রিকার একটি কপি তোমাকে পাঠাতে বলারও বাসনা আছে। অবশ্য তুমি যদি তা গ্রাহক না থেকে থাকো, তাহলে তার বন্ধু গৌরমোহন বসাক যদি সেই পত্রিকা মানে ইন্ডিয়ান ফিল পত্রিকার গ্রাহক না হয়ে থাকে, তাহলে তার এক কপি তাকে পাঠানোর ব্যবস্থা করবেন। এখন কি নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছো হে বন্ধু? আমার মনে হচ্ছে এই জাহাজে আমার দেশের আধ ডজন খানেক লোক যদি থাকতো, তাহলে নিজেদের নিয়ে একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম। মানে আধা ডজন মানে ১ ডজন ১২ জন, তাহলে ৬ জন মতো যদি লোক থাকতো, তাহলে একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতেন। আমাদের হরি এখন কোথায়? তা তোমার কি জানা আছে? যদি জানো তাহলে আমার কথা তাকে মনে করিয়ে দিও। ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেওয়া পর্যন্ত এ চিঠির উত্তর দিও না। সেখানে পৌঁছে আমি তোমাকে আমার ঠিকানা জানাবো। তখন তুমি তোমার প্রাণ উজাড় করে আমাকে অনবরত পত্রাঘাত করতে পারবে। যদিও আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবো না। কেননা আমি জীবিকা নির্বাহের জন্য যে পেশা শিখতে এসেছি তাতে মনোনিবেশ করব বলে এবং সম্মান অর্জন করব বলে দৃঢ় সংকল্প। তাহলে তিনি কি করতে যাচ্ছেন? জীবিকা নির্বাহের জন্য পেশা শিখতে যাচ্ছেন এবং তিনি সেটি মন দিয়ে করবেন। তাই বন্ধুদের বেশি চিঠি লিখতে পারবেন না। স্পেনের উপকূল ছাড়িয়ে রবিবার। তাহলে তিনি একদিনে ওই চিঠিটা লিখেছিলেন, তারপরে আবার ছেড়ে রেখে দিয়েছিলেন। তারপরে ওই চিঠিতেই রবিবার সেই চিঠিটি লিখছেন। এই ২ দিন চিঠিটা ফেলে রেখেছিলাম। তাহলে রবিবার চিঠিটা লিখছে, শনিবার শুক্রবার ফেলে রেখেছিলেন, তাহলে বৃহস্পতিবার তিনি ওই চিঠি লিখতে বসেছিলেন। কিন্তু আজ এটা শেষ করবই। আগামীকাল সকালে আমরা জিব্রাল্টার পৌঁছতে পারি। সেখানেই চিঠি ডাকে দেব। তুমি ধারণা করতে পারবে না সমুদ্র আজ কতটা শান্ত। এটা বিশ্বাস করো, আমাদের হুগলি নদীটির মতো। তাহলে সমুদ্র কেমন? হুগলি নদীর মতোই শান্ত আছে। এখানকার আবহাওয়া আমাদের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মতো। তা খুব গরমও না, খুব ঠান্ডাও না। আমি ভেবেছিলাম খুবই বুঝি ঠান্ডা হবে জায়গাটা। তাহলে জিব্রাল্টার জায়গাটা কেমন? খুব গরমও না, খুব ঠান্ডাও না। কিন্তু সকলে বলছে আমরা আটলান্টিকে ও বিস্কে উপসাগরে ঢুকলে সব অন্য প্রকার হবে। কোনো খবর? তোমাকে দেবার মতো এখন কিছুই নেই। লন্ডনে পৌঁছে অনেক খবর দিয়ে তোমার আশ মেটাবো। তুমি ঠিক জানো, এমনকি আমার শিশুকাল থেকেই আমি যে দেশ সম্বন্ধে এমনভাবে চিন্তা করে এসেছি, আমি প্রতিটি মিনিটে তার নিকটবর্তী হতে চলেছি। এই কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে কাল্পনিক কাহিনী থেকেও বিচিত্র। ঠিক আছে? তাহলে তিনি লন্ডনের অনেক চিন্তা করে এসেছেন ছোটবেলা থেকেই যাওয়ার জন্য। সেই দেশটিতে যাচ্ছেন তিনি, মুহূর্তে মুহূর্তে তার নিকটে যাচ্ছেন। এবার তাড়াতাড়ি শেষ করি, কিন্তু তার আগে জানিয়ে রাখি তোমার অকৃত্রিম ও আন্তরিক ও চির স্নেহ মুগ্ধ। তাহলে গৌরদাস বসাক কে ছিলেন? মাইকেল মধুসূদনের বাল্য সুহৃদ মানে বাল্য বন্ধু, হিন্দু কলেজের সহাধ্যায়ী। ১৮২৬ খ্রিস্টাব্দে বড়বাজারে বিখ্যাত বসাক পরিবারে গৌরদাসের জন্ম। ১৮৩৭ খ্রিস্টাব্দে ১১ বৎসর বয়সে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। এর বছর তিনেক পরে ১৮৪০ সনে মধুসূদনের সংস্পর্শে তিনি আসেন। অচিরেই তার নিবিড় বন্ধুত্বে পরিণত হয়। আনুমানিক ১৮৫৬ খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বৃত্ত হন। অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে গৌরদাসের নিবিড় সম্পর্ক ছিল।
সেকালের রঙ্গালয় আন্দোলনের সঙ্গেও তিনি তার যোগ ছিল। মধুসূদনের প্রতি তার এতই অনুরাগ ছিল এবং মধুসূদনের প্রতিভা সম্বন্ধে এতটাই শ্রদ্ধা তার ছিল যে তিনি তার এই বন্ধুটির জীবনী রচনার জন্য বিশেষ আগ্রহী ছিলেন। মধুসূদনের মৃত্যুর প্রায় ২৭ বছর পরে ইনি ১৯০০ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তাহলে বোঝা গেল তার বাল্য বন্ধু ছিল এবং তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ঠিক আছে। এবং তারপরে তিনি তার জীবনী লিখতে চেষ্টা করেছিলেন এবং ২৭ বছর বয়সে মধুসূদন দত্তের মৃত্যুর পরে ২৭ বছর পরে তার মৃত্যু হয়। এরপরে আরেকটি চিঠি আছে, তিনি লিখেছেন রাজনারায়ণ বসুকে। প্রিয় রাজনারায়ণ, ইতিমধ্যে তুমি তোমার পুরাতন ডেরায় পৌঁছে গিয়ে থাকবে। তোমাকে অনুনয় জানাচ্ছি, মেঘনাদ সম্বন্ধে আমাকে লেখো। তোমার রায় জানবার জন্য আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি। তোমার সঙ্গে সাক্ষাৎ হবার কয়েক ঘন্টা পরেই আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়ি এবং ৬-৭ দিন শয্যাগত থাকি। মেঘনাদ আমাকে শেষ করবে অথবা আমি মেঘনাদকে শেষ করব, সে সম্বন্ধে একটা বোঝাপড়ার উপক্রম হয়েছিল। ঈশ্বরকে ধন্যবাদ, আমি জয়ী হয়েছি। মেঘনাদ মারা গিয়েছে। অর্থাৎ আমি ষষ্ঠ সর্গ শেষ করেছি প্রায় ৭৫০ লাইনে। তাহলে তিনি মেঘনাদ বধ কাব্য লিখে ফেলেছেন। তাকে মেরে ফেলতে আমাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে। যাই হোক, অল্প দিনের মধ্যেই তুমি এ সম্বন্ধে তোমার অভিমত খাড়া করার সুযোগ পাবে। তিনি কাব্য লিখেছেন, এবার সেটি পড়ে তার বন্ধু কি বলবেন তার অপেক্ষায় আছেন তিনি। এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ বলছেন এটি মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর, কিন্তু ওসব বাজে কথা। মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর হতে পারে না কিছুতেই। মিল্টন একজন কবি। অনেকেই বলেছেন এটি কালিদাসের কাছাকাছি। এ কথায় আমার কোনো আপত্তি নেই। ভার্জিল, কালিদাস বা তাসোর সমতুল্য হওয়া আমি অসম্ভব বলে মনে করি না। তাহলে ভার্জিল, তাসো আর কালিদাস এরাও কবি ছিলেন, ঠিক আছে। তারা যদিও কীর্তিমান, তবুও তারা নশ্বর পৃথিবীর কবি, কিন্তু মিল্টন স্বর্গীয়। তাহলে মিল্টনকে তিনি এদের থেকেও আরো ওপরে রাখেন। তোমার যা মনে হয়েছে তুমি তা লিখে জানাবেই। এরকম হাজার হাজার মানুষের জয়ধ্বনির চেয়ে তোমার অভিমত অনেক নির্ভরযোগ্য। তাহলে হাজার হাজার মানুষ বলছে ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু তুমি যেটা বলবে আমি সেটাই মানব। এরকম শুনেছি যে অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন, পড়ে ক্রন্দন করেছেন। তোমার স্ত্রী যাতে কাব্যটি পড়েন, তোমার সে ব্যবস্থা করা উচিত। আমাকে চিঠি লিখো এবং এক মুহূর্তের জন্য এ বিশ্বাস হারিও না যে আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী। ঠিক আছে। তাহলে রাজশেখর বসু কে ছিলেন? রাজশেখর বসু 1826 খ্রিস্টাব্দে কলকাতার দক্ষিণে অবস্থিত বোড়াল গ্রামে জন্ম। শৈশবকাল থেকেই ইনি বিদ্যানুরাগী। 16 বছর বয়সে ইনি হিন্দু কলেজের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গৃহে মুন্সির নিকট পারস্য ভাষা উত্তম রূপে শিক্ষা করেন। পরে 1851 সালে মেদিনীপুর গভর্নমেন্ট স্কুলে হেডমাস্টার নিযুক্ত হন। তাহলে তিনি হেডমাস্টার ছিলেন মেদিনীপুর গভর্নমেন্ট স্কুলে। ইনি মধুসূদনের একজন অন্তরঙ্গ সুহৃদ, অন্তরঙ্গ বন্ধু। উভয়ের অগাধ শ্রদ্ধা ছিল। রাজনারায়ণ ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং এই ধর্ম প্রচারের জন্য অনেক উদ্যোগ করেন। ১৯০০ খ্রিস্টাব্দে দেওঘরে ইনি লোকান্তরিত হন। বোঝা গেল? তাহলে তিনি এতগুলো ৩টে চিঠি লিখেছিলেন ৩জন বন্ধুকে। ৩জনের বন্ধুরও পরিচয় দেওয়া হলো। আশা করি চিঠির মধ্যে থাকা যে বক্তব্য তা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো, কোনো শব্দের অর্থ আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে তার উত্তর দেব। এরপরে আমরা হাতে কলমে করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।